আজকে আমরা শুরু করছি চতুর্থ অধ্যায়, দ্য অ্যাডজাস্টমেন্ট প্রসেস অ্যান্ড দ্য কমপ্লিটিং দ্য অ্যাকাউন্টিং প্রসেস, অর্থাৎ সমন্বয় জাবেদা। আসলে প্রথম অঙ্কটা দেখি, বলছে দ্য অনিক কোম্পানি হ্যাজ ফলোয়িং ব্যালেন্সেস ইন সিলেক্টেড অ্যাকাউন্টস অন December 31, 2020 সালের ডিসেম্বরের 31 তারিখে অনিক কোম্পানির নিচের ব্যালেন্সগুলো আছে। কনসাল্টিং রেভিনিউ, পরামর্শ আয়। পরামর্শ দিয়ে যে আয় হয় তাকে বলে কনসাল্টিং রেভিনিউ, 40,000 টাকা। ইন্স্যুরেন্স এক্সপেন্স, বীমা খরচ 2,100 টাকা। সাপ্লাইস এক্সপেন্স অর্থাৎ সাপ্লাইস খরচ 2,450 টাকা। অল দ্য অ্যাকাউন্টস হ্যাভ নর্মাল ব্যালেন্স। অনিক কোম্পানি ডেবিটস প্রিপেমেন্টস টু এক্সপেন্স অ্যাকাউন্ট, মানে অগ্রিম খরচ থাকলে সেগুলোকে এক্সপেন্স অ্যাকাউন্টে ডেবিট করে ফেলছে। অগ্রিম খরচকে খরচ হিসাবে ডেবিট করে ফেলছে, এক্সপেন্স অ্যাকাউন্টে ডেবিট করে ফেলছে। এবং ক্রেডিট রেভিনিউস অ্যাকাউন্টস হোয়েন রিসিভড, যখনই টাকা পেয়েছে তখনই রেভিনিউ হিসাবে ক্রেডিট করে ফেলছে। আচ্ছা, বলছে দ্য ফলোইং ইনফরমেশন হ্যাজ বিন গ্যাদার্ড অ্যাট December 31, 2020, অর্থাৎ ডিসেম্বর 31 তারিখ 2020 সালে নিচের লেনদেনগুলো সম্পর্কে তথ্য সংগ্রহ করছে। তো এক নম্বর কি বলছে, দা অনেক কোম্পানি পেইড টাকা 2,100 ফর 12 months অফ ইন্স্যুরেন্স কাভারেজ অন June 1, 2000। এটা বিশ্ব মানে 2021 হবে, এটা আমাকে ভুল লিখছে 2021। অর্থাৎ অনেক কোম্পানি 12 মাসের জন্য, এই 12 মাসটা কখন শেষ হবে? জুনের 1 তারিখ 2021 গিয়ে শেষ হবে। অর্থাৎ তাহলে শুরু হয়েছে কখন? June 1, 2020 শুরু হয়েছে। এই যে এই টোটাল June 1, 2020 থেকে June 1, 2021 পর্যন্ত কত মাস? এই যে 12 মাস। এই 12 মাসের জন্য ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স বাবদ সে 2,100 টাকা খরচ করছে। হুম, তার মানে এই 12 মাসের মধ্যে 7 মাস পড়তেছে 20 সালে, আর এই 21 সালে পড়তেছে 5 মাস। তাহলে 20 সালের জন্য কত আসবে? 2,100 টাকার মধ্যে কত আসবে? আর 21 সালের মধ্যে 5 মাসের জন্য কত টাকা আসবে? এই যে 21 সালের যেটা, সেটা হচ্ছে প্রিপেইড, অগ্রিম। আর এই যে 20 সালের 7 মাস, সেটা হচ্ছে খরচ। অর্থাৎ এই যে 2,100 টাকা আছে, এটাকে 12 দিয়ে ভাগ দিলে আমরা 1 মাসের পাবো, 7 দিয়ে গুণ করলে আমরা 7 মাসের পাবো। তাহলে যে টাকাটা আসবে এটা হচ্ছে খরচ, 7 মাসের খরচ, 2020 সালের খরচ। আর এখানে এই যে 2,100 বা 12 × 5, যে টাকাটা আসবে ওইটা হচ্ছে আমার প্রিপেড ইন্স্যুরেন্স। অর্থাৎ 875 টাকা আসবে, এটা হচ্ছে আমার কি প্রিপেড ইন্স্যুরেন্স। বুঝা গেছে? তার মানে এই যে আমি 2,100 টাকা পুরোটাকে আমি কিন্তু এক্সপেন্স হিসেবে দেখিয়ে ফেলছি। আমি বলতে অনেক কোম্পানি তারা এক্সপেন্স হিসেবে দেখিয়ে ফেলেছে, কিন্তু এটা এক্সপেন্স হওয়ার কথা পুরোটা না। এক্সপেন্স হওয়ার কথা হচ্ছে 7 মাসের জন্য। তার বাকি 5 মাসে যে 875 টাকা, ওইটা হবে প্রিপেড ইন্স্যুরেন্স। তার মানে আমার এই এক্সপেন্সটা কমাতে হবে। এই 2,100 টাকার থেকে 875 টাকা এক্সপেন্স আমার কমাতে হবে। অর্থাৎ ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট করতে হবে কত টাকা? 875 টাকা। আর ডেবিট করব কাকে? ইন্স্যুরেন্স, প্রিপেড ইন্স্যুরেন্স। প্রিপেড ইন্স্যুরেন্সকে ডেবিট করব। অর্থাৎ এখানে দেখি আমরা, এই যে প্রিপেড ইন্স্যুরেন্সকে ডেবিট করছে 875 টাকা, এবং ইন্স্যুরেন্স এক্সপেন্সকে ক্রেডিট করছে কত? 875 টাকা। আচ্ছা, তারপর 2 নম্বরটা দেখি। 2 নম্বরে বলতেছে কি, অ্যাকাউন্ট অফ সাপ্লাইস অন December 31, 2020 ইন্ডিকেট দ্যাট সাপ্লাইস অফ টাকা 800 আর অন হ্যান্ড। অর্থাৎ ডিসেম্বরের 31 তারিখে মজুদ সাপ্লাইস গণে দেখতেছে কি আমাদের হাতে আরো 800 টাকার কি আছে, সাপ্লাইস আছে। কিন্তু অনেক কোম্পানি কি করছে, যত টাকার সাপ্লাই ছিল সবগুলোকে তারা এক্সপেন্স হিসেবে দেখিয়ে দিয়েছে। অর্থাৎ এই 24,550 টাকায়, 2,450 টাকায় এক্সপেন্স হিসেবে দেখিয়েছে। কিন্তু এখানের মধ্যে 800 টাকা এখনো আমার এক্সপেন্স হয় নাই, এখন আমার মজুদ আছে। অর্থাৎ আমার এক্সপেন্স এখন 800 টাকা কমিয়ে দিতে হবে। কমিয়ে দিতে হলে কি করতে হবে? সাপ্লাইস এক্সপেন্স, আগে এক্সপেন্স ডেবিট ছিল, এখন এক্সপেন্সকে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। আর 800 টাকার যেটা মজুদ আছে ওইটা এখন আমার সম্পদ। সেজন্য সাপ্লাইসকে কি করব? সেজন্য সাপ্লাইসকে আমরা ডেবিট করব, সাপ্লাইস এক্সপেন্সকে ক্রেডিট করব 800। তারপরেরটাতে আসি, বলছে কি
On December 31st, 2020, company collected টাকা 40,000 for consulting service to be performed from December 1st, 2020 through March 31st, 2021। অর্থাৎ ডিসেম্বরের 1 তারিখ থেকে মার্চের 31 তারিখ 2021, এই 4 মাস, হ্যাঁ, এই 4 মাসের জন্য সে পরামর্শ সেবা দিবে, পরামর্শ সেবা দিবে। কিন্তু তার আগেই সে 40,000 টাকা সে কি করে ফেলছে, নিয়ে ফেলছে। তাহলে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত আমি কয় মাস সেবা দিলাম? 1 মাস সেবা দিলাম। তার মানে এই 40,000 টাকা নিচে আমি কয় মাসের জন্য? 4 মাসের জন্য। 1 মাসের পরে কত? 10,000 টাকা। আর বাকি এই যে এই 10,000 টাকার সেবা আমি দিছি, মানে নিছি ডিসেম্বরের 1 থেকে ডিসেম্বর 31 পর্যন্ত 1 মাস। তাহলে এই 1 মাসের সেবা আমি দিছি। তাহলে বাকি রইলো আরো 3 মাস। তাহলে 1 মাসে 10,000 হলে 3 মাসে আমার 30,000 টাকা। এই 30,000, এই 3 মাস কিন্তু 2021 সালের। তাহলে এই 21 সালে আমি সেবা না দিয়ে টাকাটা 2020 সালে আমি নিয়ে নিছি। তার মানে এটা আমার এখনো উপার্জিত হয় নাই। ঠিক আছে, কিন্তু আমি সেটাকে কি কনসাল্টিং রেভিনিউ আয় হিসাবে দেখাই ফেলছি। এই 40,000, এই 40,000-এর মধ্যে আয় হয়েছে আমার 10,000, বাকি এই 30,000 কিন্তু আমার আয় হয় নাই। তো যখন আমার আয় হয় তখন আয়কে আমি সাধারণত কি করি? ক্রেডিট করি। কিন্তু যেহেতু এটা আমার আয় হয় নাই, সেজন্য এটাকে আমার কি করতে হবে? এখন এই 30,000-কে আমার কি করতে হবে? ডেবিট করতে হবে। তাহলে আমি ক্রেডিট কাকে করব? এই যে এই টাকাটা তো আমার এখন আয় হয় নাই, সেবা দেওয়ার পর আয় হবে। তার মানে এটা এখন আমার অনুপার্জিত আয়। অনুপার্জিত আমার জন্য কি দায়, সেজন্য এটাকে আমরা কি করব? ক্রেডিট করব। আনআর্নড কনসাল্টিং রেভিনিউ ক্রেডিট 30,000। আচ্ছা, এবার আমরা 4 নম্বরটা দেখি। বলছে কি ডেপ্রিসিয়েশন অফ প্লান্ট ইজ টু বি চার্জ টাকা 10,000 পারে না। অর্থাৎ ডেপ্রিসিয়েশন, অবচয় খরচ 10,000 টাকা পারে না, মানে প্রতি বছরে 10,000 টাকা। তাহলে অবচয়ে যাবেদা দিব ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এই যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট 10,000। স্যার, তার মানে আমাদের এখন অঙ্কের যে রিকোয়ারমেন্ট, ফার্স্ট রিকোয়ারমেন্ট নাম্বারে অ্যাডজাস্টিং এন্ট্রিস, এটা আমাদের কমপ্লিট। নাম্বারে কি বলছে? অন দ্য বেসিস অফ অ্যাডজাস্টিং এন্ট্রিস, এই যে আমরা এতক্ষণ সমন্বয় জাবেদা দিলাম, তার উপর ভিত্তি করে প্রিপেয়ার রিভার্সিং এন্ট্রিস, অর্থাৎ বিপরীত দাখিলা, বিপরীত জাবেদা দাও। বিপরীত জাবেদা দাও। বিপরীত জাবেদা কোনগুলোর জন্য দেয়া হয়? এই যে অগ্রিম আয়, অগ্রিম ব্যয়, বকেয়া আয়, বকেয়া ব্যয়, এগুলোর জন্য কি দেয়া হয়? রিভার্সিং এন্ট্রিস দেয়া হয়। কেন রিভার্সিং এন্ট্রিস দেয়া হয়? এই যে অগ্রিম আয়, অগ্রিম ব্যয়, বকেয়া আয়, বকেয়া ব্যয়, যেগুলো আমরা হ্যাঁ এই 1 বছর থেকে পরের বছরে নিয়ে যাই, পরের বছরের শুরুতেই এগুলোকে আমরা বন্ধ করে দেওয়ার জন্য আমরা কি দিই? বিপরীত জাবেদাগুলো দিই। বিপরীত জাবেদাগুলো কি হবে? যেমন প্রিপেড ইন্স্যুরেন্স, এখানে ডেবিট আছে, প্রিপেড ইন্স্যুরেন্সকে আমাদের কি করতে হবে? ক্রেডিট করে দিতে হবে। হ্যাঁ, ক্রেডিট করে দিলে এই যে এক্সপেন্সটা ডেবিট আছে, এটাকে আমরা, এই ক্রেডিট আছে, এটাকে আমরা ডেবিট করে দিব। এটাই হচ্ছে কি বিপরীত জাবেদা। এই যে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট, এই যে জাস্ট এটার বিপরীত। ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আছে, ইন্স্যুরেন্স এক্সপেন্সকে কি করে দিল? ক্রেডিট করে দিল। প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট আছে, প্রিপেড ইন্স্যুরেন্সকে ক্রেডিট করে দিল। না, আচ্ছা, তারপর দেখি কনসাল্টিং রেভিনিউ ডেবিট, আনান কনসাল্টিং রেভিনিউ কি? আনান কনসাল্টিং রেভিনিউ ক্রেডিট। তাহলে এটাকে আমার এখন উল্টা করতে হবে, কারণ এটা তো আমার অগ্রিম, অগ্রিম নিয়ে নিয়েছিলাম না আমি। হ্যাঁ, এই তার মানে এটাকে আমার এখন ক্রেডিট করতে হবে। আনান কনসাল্টিং রেভিনিউ যেটা ক্রেডিট আছে, সেটাকে আমার এখন ডেবিট করতে হবে। হ্যাঁ, বিপরীত জাবেদার ক্ষেত্রে। আর কনসাল্টিং রেভিনিউকে আমার কি করতে হবে? ক্রেডিট করতে হবে। এই যে আনান কনসাল্টিং রেভিনিউ ডেবিট, কনসাল্টিং রেভিনিউ ক্রেডিট। আচ্ছা, তারপর বলতেছি কি সাপ্লাইজ ডেবিট, সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট। এই সাপ্লাইজটা তো আমার অগ্রিম, এখন তো আমার খরচ হয় নাই, সেজন্য এটাকে আমরা কি করব? বিপরীত জাবেদার ক্ষেত্রে ক্রেডিট করব, আর এই এক্সপেন্সকে এখন ডেবিট করব। সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট অগ্রিম। আচ্ছা, হ্যাঁ, তারপর এটাতে দেখি। তারপর এই যে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট, এটাতে কোনো অগ্রিমও না, কোনো বকেয়াও না, যার জন্য এটার কোনো বিপরীত দাখিলা হবে না। এই যে এখানে কোনো বিপরীত দাখিলা দেওয়া হয়েছে, হয়নি, কারণ এটা কোনো অগ্রিমও না, বকেয়াও না।
আচ্ছা, আমরা আরেকটা অঙ্ক দেখি। এখানে বলছে এক্স ওয়াইজেড অ্যাডভার্টাইজিং এজেন্সি, এটা একটা বিজ্ঞাপনী সংস্থা, তারা বিজ্ঞাপন বানায়। ফাউন্ডেড বাই মিস্টার করিম ইন জানুয়ারি 2020। মিস্টার করিম জানুয়ারি 2020 সালে এটা প্রস্তুত করে। প্রেজেন্টেড অফ বোথ অ্যাডজাস্টেড এন্ড আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। আনঅ্যাডজাস্টেড মানে অসমন্বিত, অ্যাডজাস্টেড মানে সমন্বিত আমিল। তো এখানের মধ্যে আমাদের ব্যালেন্স গুলো দেখবো। ব্যালেন্স গুলোর পার্থক্য দেখে বুঝতে হবে যে এখানে কোন জায়গায় সমন্বয় জাবেদা সমন্বয় করা হয়েছে, এবং সেইটা বের করে আমাদের সমন্বয় জাবেদা দিব। তো প্রথমে এখানে দেখো ক্যাশ 10,000 টাকা, 10,000 টাকা সেম, তার মানে এখানে কোনো সমন্বয় হয় নাই। তারপর দেখো অ্যাকাউন্ট রিসিভেবল 10,000 টাকা, 20,000 টাকা ডেবিট। অ্যাডজাস্টেডে গিয়ে ডেবিট আরো 23,500, অর্থাৎ 3,500 টাকা বেড়ে গেছে। অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 3,500 ডেবিট। আবার আর্ট সাপ্লাইস 8,600 ডেবিট। অ্যাডজাস্টেড 5,000, অর্থাৎ কমে গেছে। কমে গেছে না? কত কমছে? 3,600 কমে গেছে। 3,600 কমে গেছে। কমে গেলে ক্রেডিট। আচ্ছা, প্রিপেড ইন্স্যুরেন্স কত? 3,350 থেকে হয়ে গেছে কত? 2,500, অর্থাৎ 850। প্রিপেড ইন্স্যুরেন্স কমে গেছে, 850 টাকা কমে গেছে, সেজন্য ক্রেডিট। তারপর বলছে প্রিপেড ইন্স্যুরেন্স আমার সম্পদ, সম্পদ কমে গেলে কি হয়? ক্রেডিট হয়, সেজন্য 850কে ক্রেডিট নিলাম। একুমুলেটেড প্রিন্টিং ইকুইপমেন্ট 60,000, 60,000, 60,000, কোনো সমন্বয় হয় নাই। তারপর বলছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আগে ছিল 28,000, এখন হয়ে গেছে কত? 33,000, অর্থাৎ পুঞ্জীভূত অবচয় বেড়ে গেছে। পুঞ্জীভূত অবচয় বাড়লে কি হয়? ক্রেডিট হয়, 5,000 টাকা ক্রেডিট। অ্যাকাউন্টস পেয়েবল 5,000, আগে ছিল 5,000 সমন্বয়, স্তরে আমিল 5,000 সমন্বয় হয়নি। বলছে কি ইন্টারেস্ট পেয়েবল। ইন্টারেস্ট পেয়েবল কত? আগে ছিল না, এখন কত? 150 টাকা। তাহলে ইন্টারেস্ট পেয়েবল এটা আমার জন্য দায়ী, সুদ দিতে হবে, সেজন্য এটা আমার জন্য ক্রেডিট, 150 টাকা ক্রেডিট। তা বলছে কি নোটস পেয়েবল আগে এই 5,000, 5,000 সমন্বয়, কোনো সমন্বয় নাই। তারপর বলছে আনআর্নড অ্যাডভার্টাইজিং ফিস, এটা আমার জন্য দায়, মানে সেবা না দিয়ে আগে আমি অ্যাডভার্টাইজিং ফি নিয়ে নিছি। তো 7,200 থেকে হয়ে গেছে 5,600, অর্থাৎ কমে গেছে আমার। তাহলে এটা আমার দায় কমে গেছে। আনআর্নড অ্যাডভার্টাইজিং ফি হচ্ছে আমার জন্য একটা দায়, কারণ আমি সেবা না দিয়ে আগে যদি টাকা নিয়ে নিই, তাকে কখনো না কখনো আমার সেবাটা দিতে হবে না? অবশ্যই দিতে হবে। তাহলে এই যে দায় 7,200, এখান থেকে কমে 5,600 হয়েছে, মানে কি আমার দায় কমে গেছে। কত টাকা কমছে? 1,600 টাকা কমছে। তাহলে দায় যদি আমার কমে যায়, আমার কি হবে? দায় কমলে ডেবিট। তারপর দেখো স্যালারিজ পেয়েবল 1,300 টাকা, আগে ছিল, ছিল না। তাহলে এটা আমার জন্য বেতন দিতে হবে, তাকে আমি এখনো দিই নাই। স্যালারিজ পেয়েবল এটা আমার জন্য ক্রেডিট, এটা আমার জন্য দায়। বলছে করিমস ক্যাপিটাল 25,500, 25,500 সেম। ড্রয়িংও সেম, 12,000, 12,000। অ্যাডভার্টাইজিং রেভিনিউ দেখো 58,600, মানে বিজ্ঞাপনী আয়। ওইখান থেকে বেড়ে কত হয়ে গেছে? 63,700, অর্থাৎ কত বাড়ছে? 5,100 বাড়ছে। তাহলে আয় বাড়লে কি হয়? ক্রেডিট হয়। স্যালারি এক্সপেন্স 10,000, এখানে হচ্ছে 11,300, অর্থাৎ খরচ বেড়ে গেছে। 1,300 টাকা স্যালারি খরচ বেড়ে গেছে, খরচ বাড়লে ডেবিট। তার মানে একটা জিনিস খেয়াল করো, এই যে আমার স্যালারিস পেয়েবল 1,300 টাকা, আর স্যালারিস এক্সপেন্স 1,300 টাকা, তার মানে এটার সাথে এটা সম্পর্ক। তাহলে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট 1,300 টাকা, আর স্যালারিস পেয়েবল ক্রেডিট 1,300 টাকা। অবশ্যই ইন্স্যুরেন্স এক্সপেন্স আগে ছিল না, এখন হয়ে গেছে 850 ডেবিট। তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স 850 টাকা ডেবিট। আর এই যে প্রিপেড ইন্স্যুরেন্স কমে গেছে, মনে আছে 850 টাকা কমে গেছে, তাহলে প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট, 850 বরাবর মিলে গেছে। আর বলছে ইন্টারেস্ট এক্সপেন্স কত? আগে ছিল 350, এখন হয়ে গেছে 500, অর্থাৎ এক্সপেন্স আমার বেড়ে গেছে। কত টাকা বাড়ছে? আরো 150 টাকা বেড়ে গেছে। তাহলে এক্সপেন্স বেড়ে গেলে ডেবিট।
ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট 150। এই যে ইন্টারেস্ট পেয়েবল একটা ছিল না এখানে আমাদের কোথায়, এই যে ইন্টারেস্ট পেয়েবল একটু খেয়াল করি, এই যে 150 টাকা ক্রেডিট। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। আর বলছে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, দেখো আগে ছিল না এখন 5,000 টাকা, তাহলে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট। আর এই যে একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ছিল না বোধহয়, এই যে 5,000 টাকা ক্রেডিট। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট 5,000 টাকা। তারপর বলছে কি আর্ট সাপ্লাইজ এক্সপেন্স, দেখো 3,600, আগে ছিল না এখন অ্যাডজাস্টেড আসছে 3,600, তাহলে এক্সপেন্স ডেবিট, আর্ট সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট। এই যে আর্ট সাপ্লাইজ কমে গেছে না, আর 3,600, তাহলে এই আর্ট সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট। আচ্ছা, তাহলে এটা শেষ। এখন বাকি রইল শুধু অ্যাকাউন্ট রিসিভেবল এ আর অ্যাডভার্টাইজিং রেভিনিউ। অ্যাডভার্টাইজিং রেভিনিউ, তাহলে এই যে 500, আমার রেভিনিউ বেড়ে গেছে, অ্যাডভার্টাইজিং রেভিনিউ কত টাকা বাড়ছে, 5,100 টাকা বাড়ছে। আবার এদিকে অ্যাকাউন্ট রিসিভেবল কত বাড়ছে, 3,500 বাড়ছে। তাহলে এই যে 3,500, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 3,500, অ্যাডভার্টাইজিং রেভিনিউ 3,500, তাহলে 5,100 থেকে 3,500 কি বাবদ বাদ যাবে, অ্যাকাউন্ট রিসিভেবল বাবদ বাদ যাবে। তাহলে 3,500, তাহলে বাদ দিলে আরো কত থাকে, 1,600। তাহলে এটা কি বাবদ সমন্বয় হয়েছে? হুম, এই এটা হচ্ছে এই যে আনআর্নড অ্যাডভার্টাইজিং ফি, দেখো 1,600 ডেবিট, আর অ্যাডভার্টাইজিং রেভিনিউ 1,600 ক্রেডিট। এই দেখছো, তাহলে এই 3,500 ক্রেডিট আর 1,600 ছয়শো ক্রেডিট মিলে টোটাল 5,100 ক্রেডিট। তাহলে আমরা এই যে জাবাদাগুলো এখানে একটু দেখি। অ্যাকাউন্ট রিসিভেবল 3,500, অ্যাডভার্টাইজিং রেভিনিউ 3,500, ঠিক আছে। এই যে আনআর্নড অ্যাডভার্টাইজিং ফি 1,600, অ্যাডভার্টাইজিং রেভিনিউ 1,600। তারপরে এই যে আর্ট সাপ্লাই এক্সপেন্স, আর্ট সাপ্লাইজ ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, যেভাবে বলছি আর কি। তাহলে এই আজকে আমরা দুইটা অ্যাডজাস্টিং প্রসেসের অঙ্ক শিখলাম, অ্যাডজাস্টিং জার্নাল শিখলাম। তাহলে আমরা আজকে এতটুকু থাক, পরে নেক্সট ক্লাসে আমরা আরো অঙ্ক দেখবো। ঠিক আছে, আজকে এতটুকু থাক। ধন্যবাদ সবাইকে।